ঝড়ের আগের মুহূর্তটা খুব বিধ্বংসী হয়, কিন্তু ঝড় আজীবন স্থায়ী হয় না। একটা সময় ঝড় থেমে যায়। ঝড় থামার ঠিক পরবর্তী মুহূর্তটা একবার ভেবে দেখলে শুধু অসহ্য একটা নীরবতা পাওয়া যায়, যে নীরবতার ভেতর থাকে ধ্বংসের বিলাপ আর আর্তনাদ। যে মানুষগুলো ঝড়ের সাক্ষী হওয়ার কথা, তাদের অনেকেই ঝড় গ্রাস করে, যেন নিজের হিংস্রতাকে কিছুতেই প্রকাশ করতে দেবে না সে। তবুও কিছু কিছু মানুষ সেই ঝড়কে হার মানিয়ে বিধ্বস্ত হয়েও কচ্ছপের মতো কামড়ে থাকে জীবনকে। ঝড়ের সাথে যুদ্ধের অনেক মিল আছে, অমিল শুধু একটাই, ঝড় প্রকৃতি মানুষকে দেয় আর যুদ্ধ মানুষ প্রকৃতিকে দেয়। মানুষে মানুষে যুদ্ধের ইতিহাস বহু পুরনো। যুদ্ধ না থাকলে জয়লাভ থাকতো না, জয়লাভ না থাকলে যুদ্ধ থাকতো না। সে যাই হোক, কিছুক্ষণ আগেই বলছিলাম ঝড় অথবা যুদ্ধ থেকে ফিরে আসা মানুষদের কথা। এমন মানুষদের বেশিরভাগই আর স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। কখনো শারীরিক অক্ষমতা নিয়ে বেঁচে থাকতে হয়, আবার কখনো মানসিক অক্ষমতা। বেশিরভাগ সময় আমরা তাদের পাগল বলি। আজকে আমাদের গল্প এমনই একজন পাগল মানুষকে নিয়ে, যে গল্পের শুরু পাগলের প্রলাপ দিয়ে হলেও শেষটা কোনো পাগলের প্রলাপ নয়, জীবনে কোথাও লুকিয়ে থাকা গাঢ় কোনো রহস্য, যে রহস্য ভীষণ ভয়ঙ্কর। যুদ্ধ, পালা পালা পালা, রহমত, আরে আবার কি হইল রে তোর? আয় এদিকে আয়, এদিকে আয়, বিস্কিট নে, আয়। ওরে যাইতে ক ক ক ওরা 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 এখনো কান্দে, এখনো কান্দে। কেন কান্দে? হ্যাঁ হ্যাঁ, কেন কান্দে? হ্যাঁ কেন কান্দে? আরে তুই আবার কি শুরু করলি? বিস্কিট নে, নাইলে যা এখান থেকে। পোলাপান তোরে দেখলে ডরে আর আইব না, যা। ওরা কিন্তু এখনো আসে, এখনো আসে, এখনো আসে, এখনো আসে, কিন্তু ওরা এখনো আসে। জায়গাটার নাম বড় দরগা, একটা জেলা শহরের খুব পরিচিত একটা জায়গা। একসময় একেবারে মফস্বল ছিল, এখন আর তেমন নেই, অনেকটাই আধুনিক হয়ে গেছে। কারণ বড় দরগার পাশেই সরকারি ইউনিভার্সিটি হয়েছে, সেটাও অনেকদিন হয়ে গেল। মবিনের জন্ম থেকে ছোটবেলা পুরোটাই এখানে কেটেছে, তারা এখানকার স্থানীয়। ইউনিভার্সিটির পাশে মবিনের ছোটখাটো চায়ের দোকান। ইউনিভার্সিটির সবার কাছে সে মবিন মামা নামেই পরিচিত। মানুষ হিসেবে মবিন খুবই ভালো। দোকানের পেছনেই মবিনের বাড়ি, সেখানে সে তার মেয়ে আর স্ত্রীকে নিয়ে থাকে। আর রহমত, রহমত এই এলাকার মানুষের জন্য বদ্ধ পাগল, তার কথায় কেউ কান দেয় না। রহমত একজন মুক্তিযোদ্ধার ছেলে, তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, এলাকার সবাই তা জানে। আর সেই জন্যই রহমতের খাওয়া দাওয়া নিয়ে খুব একটা ঝামেলা হয় না, যে যখন পারে ডেকে দুমুঠো ভাত খেতে দেয়। যুদ্ধের সময় রহমতের বয়স ছিল 16 কি 17, কিন্তু তখন রহমত এমন ছিলেন না। কিভাবে রহমত পাগলা রহমত হলো, সেটা গল্পের কোনো এক পরতে গিয়ে জানতে পারবো। আপাতত ইউনিভার্সিটিতে নতুন ব্যাচ এসেছে। নতুন ব্যাচ এলেই মবিন তার দোকান ঝেড়ে মুছে পরিষ্কার করে, আজও তাই করছে। এমন সময় কয়েকজন এসে দোকানে ঢুকলো। মবিন মামা আছে? এই যে মামা, আপনাদের জন্য অপেক্ষা করতেছিলাম। আপনি চেনেন আমাদেরকে? আরে মামা, আমার এই ছোট্ট দোকানটাতে কত মামারা বড় বড় অফিসার হইল, এখন চোখ মুখ দেখলেই কইতে পারি। ক্যাম্পাসে এসে আপনার ব্যাপারে এত কথা শুনলাম, মনে হলো এই দোকানে চা না খেলে আমাদের নবীনবরণ সম্পূর্ণ হবে না। অবশ্যই খাইবেন, বিপদে আপদে যে কোনো সময় মবিন মামার দোকান আপনাকে লাগে খোলা। এই, তোরা খালি চা খাবি নাকি অন্য কিছু? আরে কি কন মামা, আইজি প্রথম আপনারা আইছেন, আইজ আমি আপনার করে খাওয়ামু। চা খাইবেন, মিষ্টি খাইবেন? আরে মাম্মা, আপনার মতো মানুষই তো খুঁজতেছিলাম এতদিন ধরে। হিমা, তুই আবার কি শুরু করলি? একটা উষ্টা দিয়ে কিন্তু তোর দোকান থেকে বের করে দিব আমি। আরে মামা, কোনো সমস্যা নাই, আপনারা বসেন। এই ছোটু, কই গেলে? আমাকে মিষ্টি আর পরোটা দে। সবাই ঠিকই বলে, মবিন মামা কিন্তু জোস। লোকটা একেবারে সহজ সরল, পুরাই অস্থির। মন চাইলো ধইরা মামার টাকলা
টাকলা মাথায় একটা চুম্মা দিয়ে দেই। আচ্ছা হিমা, তুই জীবনেও ভালো হবি না। মানে কি? আমি কি করলাম? কিচ্ছু করিস নাই। এই এরা চুপ কর তো। নোমান কই গেল রে? চিপাই গেছে। ইস, নিজের বয়ফ্রেন্ডের নামে এসব বলতে লজ্জা করে না তোর? আরে ধুর, ছাড় তো। তোদের সামনে আবার লজ্জা শরম আছে নাকি? হিমা, এই নোমান, এই যে বন্ধু এদিকে। আরে তোর জন্য অপেক্ষা করতেছিলাম। ওদের তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। চল দিয়ে আসি, হলের গেট আবার বন্ধ করে দিবে। হিমাটা না একেবারে পাগল। আমার এমনই একটা পাগলই দরকার ছিল। বাট এই যুগে তোর মতন একটা মানুষ পাওয়া, ওর তো কপাল ভালো। দেখলি না আমাদের সজীব কি করলো মেয়েটার সাথে? মেয়েটা তো মরতে মরতে বাচ্চা রে মামা। কেন, কি হয়েছে? তুই শোনাস নাই? ব্রেকআপ হয়েছে শুনছিলাম, এরপর আমার সাথে আর যোগাযোগ হয়নি। আরে বন্ধু, মায়া তো কাহিনী করছে। 20-30 খায়া পুরো অস্থির অবস্থা। মায়ার বাপ তো সজীবের নামে মামলাও দিতে চাইছিল। বাদ দে তো, এইবার বাইচা গেছে। দেখিস এইসব করতে করতে কবে যে এমন ধরা খাইবো। এ খারা কে রে? কে রে? আর আগাইস না, হাট, আর আগাইস না, হাট, আর আগাইস না, আর আগাইস না। কিরে নোমান, কাহিনী কিরে? এই 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 এদিকে আয়, এদিকে আয়। এইটা আবার কে রে ভাই? চল যাই। আরে থাম, যদি ছিনতাইকারী হয় চাকু মাইরা দিলে সব শেষ। তুই যে একটা মাথা মোটা না, এটা প্রমাণ করলি। ওরে দেখে তোর ছিনতাইকারী মনে হইতেছে। বাট একটা ধাক্কা দিলে তো টিকিট আর দেখা যাবে না, ও করবে ছিনতাই। আরে ভালো করে দেখ, এটা তো ওই পাগলটা। ওই যে বিকেলে মবিন মামার দোকানে বইসা ছিল, মবিন মামা যে বিস্কিট খাইতে দিল। ওরে শালা, তাই তো। আর আমরা ভয়ে চুপচাপ হয়ে গেছি। পাগলের কথায় কান দিয়ে লাভ নাই, চল আগাই। এই 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 যাস না, দাঁড়া দাঁড়া, আরে হুর, দাঁড়া। চল তো। এই এই দাঁড়া। শুনলি না, শুনলি না তো? যা 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 যা। পাগলে কি না কয়। ধুর, বাদ দে তো। ক্যাম্পাসে নতুন আসছি, এখনই তো আর সব নিয়ে মাথা ঘামালে হবে না। এই নোমান, সামনে ওটা কিরে দোস? মনে হয় কেউ একজন আছে ওইখানে। আরে দেখ তো, মহিলা মনে হচ্ছে তো। এত রাতে রাস্তার মাঝখানে কি করতেছে? চল দোস্ত, গিয়া দেখি। চল। বাই দ্য ওয়ে, একটু সাবধানে। শুনছেন? শুনতে পাচ্ছেন আমাকে? এই যে আপনি আমাকে শুনছেন? আপনার কিছু হয়েছে? দেখেন আমরা এই ক্যাম্পাসের, আপনার কোনো সমস্যা হলে বলেন। চলে যা, চলে যা এখান থেকে। যুদ্ধ শুরু হবে, গুলি, রক্ত। মানে কি এসব কি বলছেন আপনি? স্নিগ্ধ, সরে যা, সরে যা। নোমান, মহিলাটা তো গাড়ির নিচে পড়ে গেল রে। কিন্তু এখানে তো কেউ নেই। মানে কি? চোখের সামনে দিয়ে উধাও হয়ে গেল। স্নিগ্ধ, ব্যাপারটা আমার কাছে ভালো লাগতেছে না। তুই চল, চল এখান থেকে। কালকে কি হইলো বলতো? সারাটা রাত চোখের পাতা এক করতে পারলাম না। আরে তোরা এইখানে? আমি সারা দুনিয়া খুঁজছি। মবিন মামা, আরো 2টা চা। 2টা কেন? হিমাও আসতেছে নাকি? কেন? আমি আসলে মনে হয় তোর বাড়া ভাতে ছাই পড়ে। কাহিনী কি? সব সময় ফাজলামি করিস না তো, ভাল লাগে না। কি রে, এসে থেকে দেখতেছি তোদের 2টার মুখ প্যাঁচার মতো হয়ে আছে। কিছু হয়েছে? আরে কাল রাতে। আহা নোমান, চুপ থাকতো। আরে না, কিছু হয় নাই। কাল অনেক রাত পর্যন্ত বাইরে হাঁটাহাঁটি করছি তো দুজন, রাতে ঘুমায় নেই, এই আর কি।
ঘুরা একটা চড় মারলে তোদের এসব ভীমরতি ছুটবে। বল কি হয়েছে? আইছিল আরে ভয় পাস না তো, পাগলটা। হঠাৎ পেছন থেকে আসলো তো ভয় পেয়ে গেছিলাম। কাইল আইছিল। দেখছিস না? আরো দেখবি, তোরা তোরা আরো দেখবি, আরো দেখবি, আরো দেখবি। তাই নোমান, পাগলটা কি বলে গেল রে? কি দেখার কথা? আরে কাল রাতে তোদেরকে হলে দিয়ে আমরা আমাদের হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় একটা মহিলা দেখলাম বসে বসে কান্না করতেছিল। ভাবলাম কাছে গিয়ে জিজ্ঞেস করি। আরে তার আগের কাহিনীটা বলতেছিস না কেন? শোন, ওই মহিলাকে দেখার আগেই এই পাগলটার সাথেও দেখা হয়েছিল। এত রাতে ওই পাগলটা ওখানে কি করতেছে? জানি না, এসে আমাদের বলল যাস না, সামনে যাস না। আমরা ভাবলাম পাগল তো কত কিছুই বলে, তার কথা না শুনে সামনে হাঁটা দিলাম। আর তারপরেই ওই মহিলার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলাম, ওই মহিলা শুধু কাঁদে, কিছুই বলে না। 2-3 বার জিজ্ঞেস করার পর মহিলা যখন ঘুরে তাকালো, কেমন যে চেহারা তোকে বলে বুঝাইতে পারবো না রে। মুখটা মনে হয় কেউ থ্যাতলাই দিছে একদম। আর ওই মহিলার হাতের কবজি থেকে কাটা ছিল। এটা দেখার সাথে সাথে আমার গা জমে গেছে রে। আর ঠিক সেই সময় পিছন থেকে একটা বাস আসতেছিল। আরেকটু হলে কি যে হইতো। আমি চিৎকার দিয়ে স্নিগ্ধকে সইরা যেতে বললাম। আর ওই মহিলাটা? সেইটা নিয়েই তো কাল থেকে প্যারার মধ্যে আছি। চোখের সামনে মহিলাটার গায়ের উপর দিয়ে বাস চলে গেল দোষ, অথচ সেখানে কোনো লাশও নাই, এক ফোঁটা রক্তও নাই। ভূত? তুই কি কোনো কারণে বলতে যাচ্ছিস কাল রাতে ভূত দেখেছিস? সবকিছু নিয়ে ঠাট্টা করিস না তো, বিষয়টা ফান করার মতো না। আচ্ছা নোমান, ব্যাপারটা কারোর সাথে আগেই শেয়ার করিস না। ঠিক আছে, চল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। দুইটার অবস্থা দেখছিস? ভয়ে একেবারে চুপসাই গেছে। ব্যাপারটা নিয়ে ফাজলামো করা যাবে না। আরে ধুর, বাদ দে তো, কিছুই হয় নাই। হয় আমাদেরকে ভয় দেখানোর জন্য, আর না হয় ভুল দেখছে। ওই যে পাগলটার কথা বললো না, ওই পাগলটা উল্টাপাল্টা ভয় দেখাইছে, ওইসব শুনে ভুলভাল দেখছে। হতে পারে। চল রুমে যাই, ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, চল চল। এই হিমা, দেখ কি? উদ্যানের মাঝখানে ওটা কি রে? কই? আরে ওই যে আগুন জ্বলতেছে, দেখতে পাচ্ছিস না? আরে বাইরে ঠান্ডা না, মনে হয় কেউ আগুন পোহাচ্ছে। ছাড় তো। আরে না, দেখ আগুনটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তাই তো, কিন্তু উদ্যান তো 8টার পর বন্ধ করে দেয়। এত রাতে কেউ উদ্যানের ভেতরে ঢুকলো কি করে? কি জানি, আমার রুমমেটও বলতেছিল ওরাও নাকি উদ্যানে মাঝে মাঝে এরকম দেখে, আবার মাঝে মাঝে আমাদের হলে ওই পেছনের দিকটাতেও এরকম নাকি দেখা যায়। এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। চল চল নিচে চল, পরে দেখবো। হ্যালো স্নিগ্ধ, তোরা কই রে? এই যে মবিন মামার দোকানে। মানে কি? আমরা তো মবিন মামার দোকানে। এই যে পেছনে তাকা, এই যে স্নিগ্ধ এইদিকে। কিরে, কি খবর? হিমা, কি হয়েছে তোর? মন খারাপ? কিরে এরা, কি হয়েছে? আরে কাল রাতে আমি আর ও ছাদে বসে গল্প করতেছিলাম। আমাদের ছাদ থেকে উদ্যান দেখা যায় বুঝছিস। হঠাৎ অনেক রাতে দেখলাম উদ্যানের মাঝখানে একটা আগুনের গোলার মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। বলিস কি? হ্যাঁ, আমার রুমমেটও বলতেছিল ওই আপু তো এবার মাস্টার্সে, ওরাও নাকি ক্যাম্পাসে এসে সব দেখে বুঝছিস। আপু তো বলতেছিল প্রথম প্রথম খুব ভয় পেত ওরা, পরে আর এসব নিয়ে মাথা ঘামায় নাই। কিছু একটা তো ব্যাপার আছে বুঝছিস, সেদিন রাস্তায় যা হইল। ব্যাপার তো আছে বটে, কিন্তু ব্যাপারটা আসলে কি ধরতে পারতেছি না। আচ্ছা মমিন মামাকে জিজ্ঞেস করব? মবিন মামা তো এখানে অনেকদিন ধরে আছে, মবিন মামা নিশ্চয়ই জানে। দাঁড়া, আগেই কিছু জিজ্ঞেস করিস না, বিষয়টা আগে নিজেরা বোঝার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। ওই নোমান, বহুত প্রেম করছিস, চল। ক্যাম্পাসে এসে এইসব বিষয়গুলো ভীষণ চিন্তিত করে ফেলেছে এই বন্ধুবৃন্দকে। অবশ্য ক্যাম্পাসে এসেই সিনিয়রদের কাছ থেকে কিছু কিছু শুনেছিল ওরা, কিন্তু ওরা প্রথমে বিশ্বাসই করেনি। কিন্তু নিজের চোখে যখন এসব দেখছে তখন বিশ্বাস না করে পারা যায় না। ওরা নিজেরা ব্যাপারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে চাচ্ছিল, আবার মনে মনে ভয়ও পাচ্ছিল। যাই হোক, কিছুদিন ঘাটাঘাটি করার পর তাদের পরীক্ষা চলে এলো সামনে। পরীক্ষার চাপে তাদের মাথা থেকে এসব কিছুদিন ধরে একেবারে ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু এই অশুভরা মনে হয় তাদের পিছু ছাড়বে না বলেই পণ করেছে।
একদিন পরীক্ষা শেষ করে তারা উদ্যানে ঘুরতে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পর গার্ড এসে বাঁশি বাজালো। শীতের দিন হওয়ায় প্রায় পুরোটা উদ্যানই খালি। তারা বের হতেই যাচ্ছে, ঠিক এমন সময় মবিন মামার দোকানে চা খেয়ে তোদেরকে হলে দিয়ে আসি, চল। মবিন মামার চা খাওয়া একেবারে নেশা হয়ে গেছে, না খাইলে রাতে ঘুমই হয় না। রাইট, উদ্যানটা যে কেন বন্ধ করে দেয়, ভালোই লাগতেছে হাঁটতে, তাই না বল? দরকার নাই এত ভালো লাগা, চল তাড়াতাড়ি চল। এই হিমা কই রে? আরে আমাদের সাথেই না হাঁটছিল। হিমা, এই হিমা। সবসময় ওর এসব পাগলামি না নেওয়া যায় না। অদ্ভুত, কোথায় গেল? সিংহ তুই দেখ তো ওকে। ইরা তুই এখানে দাঁড়া। হিমা, এই হিমা, এই হিমা, হিমা, হিমা। আরে দুইজন দুই দিকে চলে গেল, একা আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কি যে সমস্যায় পড়লাম, ফোনে তো নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। আরে হিমি, তুই ওখানে কি করছিস? আয় মানে ফাইজলামি পাইছিস? নোমান আর সিং তো তোর পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। এক জায়গায় যাব, চল। দেখ হিমি, তোর এসব বাচ্চামি কিন্তু আমার সবসময় ভালো লাগে না। চল না আমার সাথে, চল। আরে কই যাচ্ছিস হিমি? হ্যাঁ হিমি, হিমি ওইদিকে কই যাচ্ছিস? আরে সামনে তো কুয়া। হিমি দাঁড়া, পড়ে যাবি তো। প্লিজ হিমি, পাগলামি করিস না। ইরা, ইরা, তুই এখানে কি করছিস? ওই হিমা, হিমা তুই এখানে? কিন্তু আমি তো। তুই কি, হ্যাঁ তুই এখানে কি করছিস? আরেকটু হইলেই তো কুয়ার মধ্যে যাইতি। আমাকে তো হিমাই ডেকে নিয়ে আসলো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হিমা আমাদের সাথেই ছিল, গিয়ে দেখি ওই যে ওখানে একটা ভাস্কর্য আছে না, সেটা ছবি তুলতেছে। বিশ্বাস কর আমি। হিমা, হিমা তুই বল না। এখন আর কাউকে কিচ্ছু বলতে হবে না, চল এখান থেকে চল, পরে দেখা যাবে। এই মবিন মামা, ভালো করে গুড়ের চা বানায় দাও তো। ইরা, কিরে তুই ঠিক আছিস তো? আর হিমা তুই, তোকে কি বলবো বুঝতে পারতেছি না। তুই জানিস না উদ্যানের গেট সন্ধ্যার পর বন্ধ হয়ে যায়? তুই আমাদের কাউকে না বলে হুট করে আলাদা হয়ে গেলি। ইট ডাজন্ট মেক এনি সেন্স ম্যান। আমি কি জানি যে তোরা আমাকে দেখিসনি? আমি তো ভেবেছি তোরা দেখেছিস আমি ছবি তুলছি, তোরা হয়তো আশেপাশে আছিস। পরে পেছনে তাকিয়ে দেখি তোরা কেউ নেই। আমি নিজেও তো ভয় পেয়ে গিয়েছিলাম। এইরকম করলে এরপর থেকে তোকে আর কোথাও নিয়ে যাব না। এতে যদি তুই কিংবা নোমান রাগ করিস, আমার কিন্তু কিছু করার নাই। আহ থামবি তোরা, যা হবার তো হয়েই গেছে। এটা নিয়ে এখন রিয়াক্ট করার মানে কি? তুই বুঝতে পারতেছিস না? তোর যদি কিছু হয়ে যেত? ও আচ্ছা, তলে তলে এই কাহিনী না? তুই আর একটা কথা বলবি না। আর কাহিনী কি রে? কাহিনী থাকবে না আবার? কই, আমাকে তো একবারও বললি না আমার কিছু হলে তোর খারাপ লাগতো। আর ইরার বেলায় অবশ্য তোদের কাহিনীটা ফিক্সড হলে ভালোই হতো। আমি আর নোমান যখন প্রেম করে তোরা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস, তখন তোরাও একটু একটু প্রেম করবি। কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছিস? উলে বাবালে, লজ্জা একেবারে লাল হয়ে গেছে। আমি যাচ্ছি হলে, তোরা থাক। এই ইরা শোন, নিজের খেয়াল রাখিস, সাবধানে যাস। আর দাঁড়া, তোর একা যাওয়া ঠিক না। এই হিমা, তুই যাও সাথে। যাচ্ছি বাবা, যাচ্ছি। হ্যাঁ নোমান, গেলাম রে। আচ্ছা, কাহিনী কি সত্য? কোন কাহিনী রে? ওই যে হিমা বললো যে। আরে দূর, বাদ দে তো। আরে স্নিগ্ধ বাবাজি লজ্জা পাচ্ছে। তোমার চোখে মুখে তো প্রেম জাগ্রত হইয়াছে গুরু। কি যে বলিস না, আমার মতন ভ্যাগাবন্ড আবার করবে প্রেম? হইছে হইছে, বুঝছি। দাঁড়া, ইরার কাছে এখনই ফোন দিই। ওই খবরদার, এসব করবি না। বন্ধুত্ব নষ্ট করতে চাই না আমি। আরে ধুর, নষ্ট হবে কেন? ইরাও তোকে পছন্দ করে। দেখলি না বলার সাথে সাথে কেমন লজ্জা পাইলো। জি জি জি, আপনি তো মেয়েদের এক্সপ্রেশনের উপরে পিএইচডি করে রেখেছেন। আরে সেইটা তো আমার গুরু রবি ঠাকুরও পারে নাই। কি বলছিল মনে নাই? সে বলছিল, অর্ধেক নারী তুমি, অর্ধেক কল্পনা। দোস্ত,
সত্যি কি ও আমার পছন্দ করে? 200%। আচ্ছা তুই আগে কিছু বলিস না, আমি বলবো। ওকে বস, ওকে। আচ্ছা শোন, তুই একটু দাঁড়া, আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসি। তোরে নিয়ে না আর পারা গেল না, হল তো চলেই আসছে, এখন আবার রাস্তার মাঝখানে তোর এসব স্বভাব গেল না রে মামা। আরে ইমার্জেন্সি দোস্ত, তুই 1 মিনিট দাঁড়া, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। হয়েছে, বুঝছি, যা। কিরে তোর হইলো? আরে দাঁড়া বেটা। আর মহা যন্ত্রণা তো এর নিয়ে। কে? কে? আমি কে? জায়গাটা নাপাক করে দিলি। মানে কে আপনি? সাহস তোর! এই এই স্নিগ্ধ, স্নিগ্ধ! আরে কি হলো? দোস্ত তাড়াতাড়ি আয়। কিরে কি হয়েছে? এই সেই দিনের ওই মহিলাটা। মানে কোথায়? আরে আরে এই মাত্র এইখানেই ছিল। দাঁড় বেটা, ভুল দেখছিস। আরে আমি ভুল দেখি নাই, একদম স্পষ্ট দেখছি। আমাকে বলতেছে এই জায়গাটা নাপাক করলি কেন? আচ্ছা আচ্ছা, চল এখান থেকে, চল। হ্যালো হিমা, কই তুই? আমি তো ডিপার্টমেন্টের সামনে, তুই কই? আমি ক্যাম্পাসেই, তুই থাক, তোর সাথে কথা আছে রে, আমি আসতেছি, থাক। আচ্ছা আয়। চল। আরে কই নিয়ে যাচ্ছিস? হ্যাঁ চল না, একটু কথা আছে, ওই পাশে গিয়ে বসি। আরে ইরা আসবে তো। আসুক, ওরে ফোন দিয়ে বল তুই আমার সাথে আছিস। এখন বল কি হয়েছে? কাল রাতে মহিলাটাকে আবার দেখছি। মানে? হ্যাঁ, আমি আর স্নিগ্ধ হলে যাচ্ছিলাম তখন। আচ্ছা কাহিনী কি বলতো? আমাকে এসে বলল এই জায়গাটা নাপাক করলি কেন? শোন, বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে, বুঝছিস? ক্যাম্পাসে অনেকেই বলে অনেক কিছুই দেখছে। শোন, ওই যে পাগলটা আছে না, ওই পাগলটা নাকি অনেক কিছু জানে। পাগল জেনে লাভ কি হবে? পাগল কি বলবে? একবার বলেই দেখ না। তোর কি মাথা নষ্ট? আমি ওই পাগলের সাথে কথা বলবো? ওর চেহারা দেখলেই তো আমার কেমন জানি লাগে। আরে আমি কি ওর চেহারা দেখতে বলছি তোরে? বলতেছস? আচ্ছা চল, তুই আমার সাথে থাক। কিন্তু ওই পাগলটা কই পাবো এখন? দিনের বেলা প্রায় উদ্যানের ওই ফোয়ারাটা আছে না, ওইখানে শুয়ে থাকতে দেখি। চল গিয়ে দেখি আছে কিনা। আচ্ছা, ইরার স্নিগ্ধকে একটা ফোন দিই। আরে না, ওরা আসতে আসতেই দেরি হয়ে যাবে। চল আমরাই আগে যাই, পরে ওদের ডাকতেছি। তাও হয়, চল। বলছিলাম না এইখানেই শুয়ে থাকে। এই শোন, কি বলবি গিয়ে? জিজ্ঞেস করবো যে সেদিন আমাদেরকে সামনে যেতে নিষেধ করছিল কেন। যদি রেগে গিয়ে দৌড়ানি দেয়? এই যে তুই আসতে বললি, এখন আবার তুই ভয় দেখাইতেছিস। আচ্ছা আচ্ছা চল, কিচ্ছু হবে না। কি করব? আরে ডাক দে। তার নাম জানি নাকি? আরে নাম জানা লাগবে না, এমনি ডাক দে। এই যে শুনছেন? এই হিমা, কিছু বলে না তো? আরে শুনতে পাই নাই, আবার ডাক দে। এই যে আপনার সাথে একটু কথা ছিল আমাদের। লাইব্রেরিতে, লাইব্রেরিতে 532 নাম্বার তাকে ওইটা সিরা গেছে, তাও পাবি। যা 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 যা, তাড়াতাড়ি যা, লাইব্রেরিতে যা যা। কি রে, এ তো চোখ বন্ধ করেই বিড়বিড় করতেছে। আমাদেরকেই বললো নাকি স্বপ্ন? না 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 না, আমি স্বপ্ন দেই না, তোর স্বপ্ন দেই। যুদ্ধ, গুলি, টর্চার সেল, কি অত্যাচার, রক্তের বন্যা, চিৎকার। কি রে, কি বলে এসব? আরে বাদ দে, বলছিলাম না এর কাছে এসে কোনো লাভ নাই। তুই চুপ থাকতো। জি, আপনি লাইব্রেরির কথা কি যেন বলছিলেন, আরেকবার বলবেন? বললাম না 532 নাম্বার থাক, 532 নাম্বার থাক। যা 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 যা। স্বাধীনতা, স্বাধীনতা,
যুদ্ধ, রক্ত, 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 রক্ত। আরে আরে ও তো চলে গেল। যাই হোক, কিছু একটা তো পেলাম, এটা দিয়ে আগানো যাবে। ইরা আর স্নিগ্ধকে একটা ফোন দেই। আজ তো আর হবে না, লাইব্রেরি তো এখন বন্ধ। আরে লাইব্রেরির মামা আমার পরিচিত, চল গিয়ে দেখি। তুই আগে ওদেরকে ফোন দে তো, একসাথে যাই। রহমতের কথাকে পাগলের প্রলাপ ভেবে উড়িয়ে দেবে নাকি তার কথায় আমল দেবে, এই নিয়ে চার বন্ধুর কিছুক্ষণ তুমুল তর্ক চলল। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তারা লাইব্রেরিতে গিয়ে একবার দেখবে। এছাড়া তো আর কোনো পথও নেই। মবিন মামাকেও কিছু জিজ্ঞেস করতে চাচ্ছে না, কারণ যদি হিতে বিপরীত কিছু হয়। অবশ্য স্নিগ্ধ আর নোমান একটু আকার ইঙ্গিতে মবিন মামাকে জিজ্ঞেস করার চেষ্টাও করেছিল, কিন্তু তাদের খুব একটা লাভ হয়নি। এর মধ্যে ইরা আর হিমা আরো কয়েকদিন উদ্যানের মাঝখানে ওই আগুনটাকে দেখেছে। শুধু ওরা দুজনই নয়, এই আগুন দেখেনি ওদের হলে এমন মানুষ খুব কমই আছে। ঝাড়ুদার থেকে শুরু করে লিফটম্যান সবাই দেখেছে। এতদিন কেউ বিষয়টা নিয়ে তেমন মাথা ঘামায়নি, কিন্তু এরা চার বন্ধু সেই কলেজ থেকেই একসাথে এবং নিজেদের ভেতর একটা ডিটেকটিভ ভাব নিয়ে ঘোরাফেরা করে। যেখানে কেউ যাবে না সেখানে এরা চারজন গিয়ে উপস্থিত। যাই হোক, সেদিন সন্ধ্যায় চারজন গিয়ে উপস্থিত হলো লাইব্রেরিতে। লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ায় সেদিন বই পেল না ঠিকই, কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলো তারা। লাইব্রেরিতে তালা লাগিয়ে সবাই চলে গেছে। তারা লাইব্রেরির গেট পর্যন্ত গিয়ে ফেরত আসছে, এমন সময় ভেতর থেকে শুনতে পেল, শিট, লাইব্রেরি তো বন্ধ, মামাও নাই। চল ফেরত যাই। চল, কি আর করার, কাল সকালে ক্লাস শেষ করেই চলে আসবো। এই দাঁড়া, ভেতরে মনে হয় কেউ আছে। ভেতরে কেউ আছে? আমারে বাঁচাও! আরে কেউ কাঁদতেছে মনে হয়। কে আপনি? কে? বাঁচাও, বাঁচাও! দরজা খোলো, দরজা খোলো, আরে কি হয়েছে আপনার? দরজা খোলো! এই, उसको इधर लेके आओ। ভেতরে তো কোনো লোকও আছে মনে হয়, দরজা খুলতে হবে। এই নোমান, দেখ তো লাইব্রেরিতে মামাকে পাস কিনা। না, না, বাঁচাও! না! দরজা ভেঙে ফেলি, চল। স্নিগ্ধ, গুলির শব্দ মনে হলো। আর আর অপেক্ষা করা যাবে না, দরজা ভেঙে ফেল। দাঁড়ান, ভিতরে কেউ নাই, দরজা খুলেন না। মবিন মামা আপনি? ভেতরে কেউ নাই, আপনারা সইলা যান। কি বলেন মামা, ভেতরে কেউ আছে, আমরা নিজে শুনেছি। আমি বললাম তো কেউ নাই, আপনারা সইলা যান। আমি ভালার জন্যই কইতাছি। কিন্তু আমি এখানে চড়তে বড় হইছি, এমন আওয়াজ বহু শুনছি, এই সব কানে তুইলেন না। এসবের কি মানে? একটা মানুষ সাহায্য চাইছে আর আমরা চলে যাব? এখানে কোনো মানুষ নাই। আমরা নিজের কানে শুনেছি। ভুল শুনছেন, জানগা। কিন্তু আপনি এই সময় এখানে কি করছেন? পাশেই পানি নিতে আইছিলাম, এখন তো আর কোনো আওয়াজ নাই। আপনারা জানগা। আমি আবারও কইতাছি, এই সবে কান দিলে আপনাদের লাগা ভালোই গুণা। আচ্ছা ঠিক আছে। ইরা, হিমা, চল এখান থেকে। কিন্তু আরে চল, আর নোমানকে ফোন দিয়ে বল চলে আসতে। চল। এই কিরে, কি হলো? চলে এলি কেন তোরা? আরে চুপ করে আসিস কেন? কিছু বলবি তো? স্নিগ্ধকে জিজ্ঞেস কর। কিরে স্নিগ্ধ, কি হয়েছে? আমি দরজা ভাঙার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ওখানে কোত্থেকে যেন মবিন মামা আসলো। সে বললো চলে যাও এখান থেকে। বিশ্বাস কর, মবিন মামার এমন চেহারা আমি কোনোদিন দেখিনি দোষ। এছাড়া ইরা আর হিমাও ছিল সাথে। আমি ভাবলাম এদেরকে নিয়ে এখানে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না, তাই চলে আসছি। তাই বলে একটা মানুষকে এভাবে বিপদে রেখে চলে এলি? আর মবিন বাবাই এবার নিষেধ করবে কেন? সেটাই, বিশ্বাস কর, মবিন মামা আসার সাথে সাথে ভেতরের সব আওয়াজ বন্ধ হয়ে গেল, কোনো শব্দ নাই। অথচ 1 সেকেন্ড আগেই ভেতর থেকে গুলির শব্দ পর্যন্ত আসছিল। গুলির শব্দ? হ্যাঁ, তুই যখন চলে গেলি তার একটু পরেই ভেতর থেকে গুলির শব্দ আসছিল। সেই জন্যই তো আমি দরজা ভাঙতে গেছিলাম।
সব মিলায় আমার মাথায় কিছুই আসতেছে না রে বন্ধু। আমি কিছুই বুঝতে পারতেছি না আসলে। আচ্ছা, আমরা ভিসি স্যারের সাথে কথা বলবো একবার। কি বলবি ভিসি স্যারকে? যে আমরা লাইব্রেরির ভেতরেও গুলির শব্দ শুনছি, সেটা 1 মিনিট পর উধাও হয়ে গেছে, নাকি রাস্তায় চোখের সামনে একটা মহিলাকে গাড়ির নিচে পড়ে ভ্যানিশ হয়ে যেতে দেখছি? উল্টা স্টুডেন্টশিপটা বাতিল হয়ে যাওয়ার বুদ্ধি একটা। তাও ঠিক, বলবে এত রাতে তোমরা বাইরে কি করছিলে। ধুর, কিচ্ছু ভাল লাগতেছে না। আচ্ছা, একটা কাজ করি, আজকে রাতটা অপেক্ষা করি। কাল ক্লাস শেষ করেই ওই পাগলের কথা মতো লাইব্রেরিতে গিয়ে দেখি কাহিনীটা কি। তাই কর। চল তোদেরকে হলে দিয়ে আসি। ইরা আর হিমাকে হলে দিয়ে এসে সেদিন খুব তাড়াতাড়ি নিজেদের হলে ফিরল স্নিগ্ধ আর নোমান। সারা রাত স্নিগ্ধর ঘুম হলো না। কানে শুধু লাইব্রেরির ভেতরে সেই মহিলার আর্তনাদ ভেসে আসছে। এসব ভাবতে ভাবতে কখন যেন তার চোখে একটু তন্দ্রা এলো। আধো আধো ঘুমে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল, আর সেটা হলো চারিদিকে প্রচুর গোলাগুলি হচ্ছে। এর মধ্যে ওদের ক্যাম্পাসের ওই উদ্যানের ভেতরে একটা লোক কতগুলো মানুষকে নিয়ে খুব মারামারি করছে। তারা যন্ত্রণায় চিৎকার করছে। এমন অদ্ভুত স্বপ্ন সে একটু কখনোই দেখেনি। তার মনে হচ্ছিল সে যা দেখছে তা যেন স্বপ্ন নয়, সে বাস্তবে এমন কোনো জায়গায় চলে গেছে। সকালে ঘুম ঘুম চোখে স্নিগ্ধ আর নোমান ক্লাসে গেল। কোনো মতে ক্লাস শেষ করে ওরা 4 জনই গেল লাইব্রেরিতে। ওদের ক্যাম্পাসের লাইব্রেরিয়ানের বয়স প্রায় 60 বছর। ভদ্রলোকের নাম রঞ্জন দাস। চোখে মোটা চশমা পরলেও সে চশমা দিয়ে সে কখনোই দেখে না। চশমার ফাঁক দিয়ে তার কাঁচা পাকা ভ্রু পাকিয়ে তাকায় সে। খুবই স্বল্পভাষী, কিন্তু এই লাইব্রেরির প্রায় সবই তার নখদর্পণে। এমন কোনো বিষয় নেই যেটা সম্পর্কে তার ধারণা নেই, কিন্তু তার কাছ থেকে কথা বের করাই মুশকিল। যার বন্ধু গিয়ে তার সামনে দাঁড়ালো। সে খুব মনোযোগ দিয়ে একটা বই পড়ছে। কিরে, তোরা আসতে এত লেট করলি যে? আর একটু দেরি হয়ে গেল, চল। আচ্ছা, কি বই যেন? বইয়ের নাম তো তখন বলে নাই, শুধু বলছে 532 নম্বর তাকে। আচ্ছা আচ্ছা, চল। স্যার। হ্যাঁ, কি চাও বলো। স্যার, আমরা কিছু বই নিতে আসছিলাম। কি বই? স্যার, বইয়ের নাম তো জানি না। মানে কি ফাজলামো করো? ইস নোমান, তুই কিছুই বলতে পারিস না ঠিক মতো। মানে স্যার, আপনাকে কষ্ট করতে হবে না, আমরাই খুঁজে নিব। আপনি শুধু বলেন 532 নম্বর সেলফটা কোন দিকে। মানে তোমরা 532 নম্বর সেলফ দিয়ে কি করবে? স্যার, ওখানে আমাদের একটু দরকার ছিল। কোন ইয়ারে তোমরা? ফার্স্ট ইয়ার। এখানে কোনো 532 নম্বর সেলফ নেই, যাও। কিন্তু স্যার, আমরা তো খোঁজ নিয়েই এসেছি, আমাদের ভীষণ দরকার। বললাম না নেই, যাও। প্লিজ স্যার। সবকিছুতে এত কৌতূহল ভালো না। পড়তে এসেছো, পড়াশোনায় মন দাও, যাও। কিন্তু স্যার, ধ্যাত, চলেই গেল। এখন কি করবি? চল, আমরা নিজেরাই খুঁজে বের করি। যদি দেখে ফেলে? ফেললে ফেলুক, আমাদের লাইব্রেরি আমরা খুঁজতেই পারি। আচ্ছা চল। এই নোমান আর ইরা, তোরা দুজন ওইদিকে যা, আর হিমা তুই আমার সাথে থাক। আচ্ছা, আর শুন, একজন বই খুঁজবি আর একজন পাহারা দিবি। স্যার আসলে অন্যদিকে চলে যাবি, কিছুতেই যেন টের না পায়। আর পাওয়ার সাথে সাথে ফোনে একটা মিসড কল দিবি। ওকে, ডান, যা। কিরে নোমান, পাইছিস? আরে খুঁজতেছি, তারা এইদিকে তো 500 সিরিয়াল, কিন্তু দেখ 31-এর পর 33, 32 নম্বর সেলফটা তো সত্যিই নাই। এই নোমান, দেখ ওই পাশের ওই দরজাটায় কি রে? কি? চল তো দেখি। ইরা, এই যে 532 নম্বর সেলফ। কিন্তু এটা এখানে কেন? আগে ওদের দুজনের ফোন দিয়ে আসতে বল। এই হিমা, এইদিকে চলে আয়। এই যে উত্তর দিকে একটা পুরাতন সেলফ আছে না, ওইখানে। এদিকে দেখবি কোনো একটা দরজা আছে, এখানে চলে আয়। কিরে, তোরা এখানে কি করতেছিস? দেখতে পাচ্ছিস না 532 নম্বর সেলফ? কিন্তু এটা এইখানে কেন? সেটা কি আমরা জানি নাকি?
এই ইরা আর হিমা, তোরা দুজন দরজার কাছে দাঁড়া, আমরা বইগুলো সব লুকায় আনি। কোনো মতে এখান থেকে বের হইতে পারলে কেল্লা ফতে। কি বলস? এতগুলা বই সবগুলা নিয়ে যাবি নাকি? এছাড়া তো আর উপায় নেই। এখন এখানে দাঁড়িয়ে সবগুলো ঘেটে ঘুটে দেখার মতো কোনো উপায় নেই। যদি স্যার চলে আসে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর। এই নোমান, দেখ ওই পাশে ওইটা কি? আরে এখন কিছু দেখার সময় নাই। আরে একবার দেখ না। ওইটা আবার কি? দেখে তো রাইফেলের মতো মনে হচ্ছে, সাদা কাপড়ে পেঁচানো। আচ্ছা বাদ দে, বইগুলো নে তাড়াতাড়ি। কিরে, আওয়াজ কিসের? ইরা, নোমান, আমার কিন্তু ভয় করছে। নোমান, ওই দেখ ওই পাশে মনে হয় কেউ আছে। কিসের যেন একটা ছায়াটা নড়ছে। চল তো দেখি। না থাক, দরকার নেই। ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। বইগুলো নে, তাড়াতাড়ি চল। তারা যতক্ষণ ওখানে ছিল কেবল মনে হচ্ছিল কেউ সেখানে সারাক্ষণ ছায়ার মতো আছে। সেসব আর ঘেটে দেখার সুযোগ হয়নি। চারজন খুব কায়দা করে জামার নিচে লুকিয়ে বইগুলো নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে গেল। বই খুব বেশি ছিল না, অল্প কিছু বই ছিল, আর সবই মুক্তিযুদ্ধ নিয়ে বই। বেশ পুরাতন, বেশিরভাগই ঘুণে খেয়ে ফেলেছে। চার বন্ধু মিলে ক্যাম্পাসের একটা কোনায় চলে গেল। সেখানে তারা বইগুলোকে ঘেটে ঘুটে দেখা শুরু করলো। প্রথমে কয়েকটা বইতে কিছু পেল না। একদম স্বাভাবিক মুক্তিযুদ্ধ বিষয়ক বই। বইয়ের সব পাতাগুলোয় তারা নজর বুলাচ্ছে, এমন কিছু পাচ্ছে না যাতে কোনো অস্বাভাবিক কিছু থাকে। এদিকে হিমা আর ইরার হলে ফেরার সময় হয়ে যাচ্ছে। শেষে তারা বইগুলো ভাগ করে নিল। কিছু বই হিমা আর ইরা তার হলে নিয়ে গেল, আর কিছু বই নোমানরা নিয়ে গেল। আজ আর তারা অন্য কোথাও গেল না, সোজা হলে গিয়ে রুমমেটের চোখ এড়িয়ে বইগুলো নিয়ে তারা ছাদে চলে গেল। তবে লাইব্রেরি থেকে বের হওয়ার পর থেকে হলে ফেরা পর্যন্ত রহমত সারাক্ষণ তাদের পিছু পিছু ছিল। সেটা অবশ্য তারা মাথায় নেয়নি। তাদের মাথায় এখন একটাই বিষয়, কি আছে এই বইগুলোতে। কি রে, কিছু পেলি? দেখছি তো। উফ, ঘাটটার একেবারে ব্যথা হয়ে গেল। আমার মনে হয় কি জানিস, আমরা হুদায় একটা বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছি, শেষে দেখবি কিছুই পাইনি। কি করবি তাইলে, নিচে যাবি? আচ্ছা, স্নিগ্ধকে একটা ফোন দিয়ে দেখতো ওদের কি অবস্থা। ওরাও যদি কিছু না পায় তাইলে এটা নিয়ে ঘাটাঘাটি করে লাভ নাই। দাঁড়া ফোন দেই। এই হিমা, থাম 1 মিনিট। কি হলো? এটা কি পড়লো দেখ, বইয়ের ভাঁজ থেকে পড়ছে। দেখি। আরে এটা তো একটা ম্যাপ মনে হচ্ছে, কিন্তু ম্যাপটা কিসের ঠিক বোঝা যাচ্ছে না। লেখাগুলো তো ঝাপসা হয়ে গেছে। স্নিগ্ধর কাছে ফোন দে তো, এই ম্যাপের মধ্যে কিছু একটা আছে। হ্যালো, হ্যাঁ স্নিগ্ধ, শোন, বইয়ের মধ্যে একটা ম্যাপ পেয়েছি। আর ঘাটাঘাটি করিস না তোরা, এই ম্যাপেই কোনো কাহিনী আছে। আরে না, আমরা কিছু বুঝতে পারছি না, লেখাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, রাখছি। কি রে, কি বললো? কাল আসবে ওরা। আচ্ছা ঠিক আছে, এখন চল। দেখি দেখি ম্যাপটা। আরে দাঁড়া না, এত ব্যস্ত হচ্ছিস কেন? দিচ্ছি তো, এই নে। লেখা দেখে তো কিছুই ঠিক মতো বোঝা যাচ্ছে না। আমি কিন্তু বুঝতে পারতেছি, একটু ভালো করে দেখ। এটা আমাদের ক্যাম্পাসের ম্যাপ দোস। মানে? এই যে এইখানে এই যে মাঠটা দেখছিস না, এটা হচ্ছে উদ্যান, আর এইদিকে আমাদের এখনকার বিল্ডিং গুলো, বুঝতে পারতেছিস? ও আচ্ছা, এতক্ষণে বুঝতে পারছি। এটা মনে হয় অনেক আগের ম্যাপ, তখন আমাদের ভার্সিটিও হয়নি। রাইট, ভার্সিটি তখন হয় নাই, কিন্তু কি ছিল তখন সেটা তো বুঝতে পারতেছি না। দেখ কিছু কিছু জায়গায় মার্ক করা, খেয়াল করছিস? বিশেষ করে এই যে উদ্যানের এই জায়গাগুলোতে। একটা কাজ করলে কেমন হয়, যেই জায়গাগুলোতে মার্ক করা সেই জায়গাগুলো খুঁজে বের করি, চল, নিশ্চয়ই কিছু পাবো। করা যায়, কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না দোষ।
আরে বুঝতে দিব কেন, তুই চল, এই চল, তোরাও চল। আর কত হাঁটাবি, পা তো ব্যথা হয়ে গেল। কি রে স্নিগ্ধ, কিছুই তো পেলাম না। এখনো 3-4টা জায়গা বাকি আছে তো। এখন তো সন্ধ্যা হয়ে আসছে, আজই যাবি নাকি কাল আবার আসবি? হ্যাঁ, খায় দেয় আর কোনো কাজ নাই, প্রত্যেকদিন এসব রেকি করতে আসবো নাকি? যা যা করার আজকেই করব। আচ্ছা, তোদের মধ্যে কে কে ভূতে বিশ্বাস করিস বলতো? এটা আবার কি ধরনের প্রশ্ন? না, আমার মনে হলো তোদের সবার মনের কোথাও না কোথাও ভূত উকি দিচ্ছে, বুঝছিস? মানে তোরা ভাবতেছিস সেখানে ভূত টুত কিছু একটা আছে। ও আচ্ছা, তার সাহসী বালিকা, আপনি কি ভাবছেন? শোন, আমি এসব ভূত টুতে বিশ্বাস করি না। সব ভূত টুত বলতে কিছু নাই। শোন, আমাদের পেছনে কেউ শক্তভাবেই লেগেছে। এখানে বিরাট কোনো কাহিনী আছে, বুঝলি? স্মাগলিং টাইপের। আমার তো মনে হয় মুবিন মামা, রঞ্জন স্যারও এসবের মধ্যে জড়িত। লাইব্রেরিতে কি হলো দেখলি না? আমারও কিন্তু এরকম একটা কিছুই মনে হচ্ছে। না হলে ভূত কোনো জায়গায় ম্যাপ কেন বানাবে? আমার তো মনে হয় পাগলটাও পাগল না, ও এসব কাহিনীর মধ্যে আছে। আমার কিন্তু এমন মনে হচ্ছে না। সেদিন রাতে যে মহিলার গাড়ির নিচে পড়লো সেটা ভুলে গেলি? আর ওই পাগল যদি এসবের মধ্যে জড়ায়ও, তাহলে সে কেন আমাদের 532 নম্বর সেলফের কথা বলে দেবে? সেটাও ঠিক। এই যে এই জায়গাটাই ম্যাপে মার্ক করা। এটা সেই কুয়াটা না, যেটার মধ্যে ওই যে ইরা পড়তে গেছিল? হ্যাঁ হ্যাঁ, এটা তো সেই কুয়া। কিন্তু এই কুয়া তো প্রায় ভরাট করে ফেলছে, এর মধ্যে তো কিছুই নেই। এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, কে যেন কাঁদছে। কান্নার আওয়াজ তো এদিক থেকে আসছে। মানে কি, এই কুয়ার ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে? হ্যাঁ, কেউ বাঁচাও, মেরে ফেললো, বাঁচাও। এসব কি হচ্ছে? গোলাগুলি শব্দ থেকে আসছে। কিছুই তো বুঝতে পারছি না। না, এখানে থাকা ঠিক হবে না। চল চল এখান থেকে, চল। বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বাঁচাও। এসব কি হচ্ছে? আমাকে কেউ কিছু বলবি? নোমান, ইরা, শোন, বিষয়টা আমাদের আর এভাবে ইগনোর করা ঠিক হচ্ছে না। বিষয়টা নিয়ে ডিসকাস করাটা দরকার। কিন্তু কার সাথে? শোন, কাল আমরা এই ম্যাপটা নিয়ে মবিন মামার কাছে যাব। যেভাবেই হোক তার কাছ থেকে কথা বের করে নিয়ে আসতে হবে। ওকে, ডান। এই নোমান, চল ওদেরকে দিয়ে আসি। ইরা, ইরা, ইরা। কি রে, কি হলো রে তোর? এদিকে আয় না ইরা। এত রাতে কই যাবি? ওইদিকে, ওইদিকে গোলাগুলি হচ্ছে। চল, চল আমার সাথে। গোলাগুলি মানে? কিসের গোলাগুলি? কি হয়েছে? আরে মিমি, আয় মিমি, কোথায় যাচ্ছিস তুই? হিমা, দাঁড়া। হিমা, কোথায় গেলি তুই? এই হিমা, হিমা, হিমা দাঁড়া। এই হিমা, এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? হিমা, এই হিমা, তুই কোথায় গেলি? হিমা, ইরা, এই ইরা, কি রে, এত রাতে তুই ছাদের উপর কি করছিস? হিমা, হিমা, তুই ঠিক আছিস তো? ওই যে উদ্যানের মাঝখানে, ওখানে গোলাগুলি হচ্ছে, ওখানে গোলাগুলি হচ্ছে। আরে থাম না, শান্ত হ। কি হয়েছে তোর? কিসের গোলাগুলি? ওই যে উদ্যানে গোলাগুলি হচ্ছে। ইরা, ইরা, তুই খারাপ স্বপ্ন দেখেছিস, ওসব কিচ্ছু না।
সারাদিন এসব ভাবতে ভাবতে মাথার মধ্যে এসব ঢুকে গেছে। তুই চল তো আমার সাথে, চল, তোর চোখে মুখে একটু পানি দিয়ে দে। কিন্তু কিন্তু ওরা আহা, এখানে কেউ নেই রা, তুই চল আমার সাথে। কি ব্যাপার মামারা, আপনাকে তো কোনো খোঁজ খবরই নাই। মামার দোকানে চা আরে কি না, ভালো লাগে না? তেমন কিছু না, আপনার সাথে আমাদের একটু। আরে ইরা, কি হয়েছে তোর? আরে কাল রাতে ওর একটু ঝামেলা হয়েছে। মানে কি? ইরা, তুই ঠিক আছিস তো? আরে হ্যাঁ, ও ঠিক আছে। কাল রাতে হঠাৎ দেখি ও পাশে নেই। খুঁজতে খুঁজতে ছাদে গেলাম, দেখি ছাদের ধারে দাঁড়িয়ে কান্না করছে। কি রে ইরা, কি হয়েছে? মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছে। যাই হোক, তোরা কি মুবিন মামার সাথে কথা বলেছিস? আরে না, এখনো বলিনি, এখন বলবো। একটু সাবধানে জিজ্ঞেস করিস, হ্যাঁ? উল্টাপাল্টা কিছু বলিস না আবার। আচ্ছা। মবিন মামা, মবিন মামা, একটু একটু এদিকে আসেন তো। কি হয়েছে মামা, সব ভালো হয় নাই? আরে না মামা, তেমন কিছু না, আপনি বসেন না, আপনার সাথে একটু কথা আছে। আচ্ছা কোন? মামা এটা একটু দেখেন তো। এইটা কি? এই সব কাগজপত্র তো আমি বুঝি না। আরে মামা, এটা একটা ম্যাপ আমাদের ক্যাম্পাসে, মনে হয় এটা অনেক আগের। ও আচ্ছা, বুঝছি। আপনারা এখন কি জানতে চাইবেন তাও বুঝছি। মানে? এই হানে এইসব কথা কম চাইব না। আপনারা এক কাম করেন, আজ রাইতে গরিবের ঘরে দুইগা খান, আর আপনারা আমার এখানে থাকা যান। আপনার মামিরে কইয়া রাখতেছি, ভালো মন্দ যা পারবো আয়োজন করবো। আরে না না মামা, এত কিছু করার দরকার নেই। আছে, দরকার আছে। এইসব কথা সব জায়গায় কম যায় না। আচ্ছা ঠিক আছে, আমরা রাতে আসবো। সন্ধ্যায় হল থেকে বেরিয়ে চারজন চলে এলো মবিন মামার বাসায়। মবিন মামার স্ত্রী খুব লাজুক, কথাও কম বলে। খাবার দেওয়ার সময় একবার সামনে এসেছিল শুধু, তারপর আর সামনেই আসতে চায় না। মবিন মামার বাড়িটা বেশ বড়, দেখলে বোঝাই যায় না কোনো চায়ের দোকানওয়ালার বাড়ি এটা। আসলে মবিন মামার বাবার অনেক জমি জমা ছিল। যুদ্ধের সময় যখন তারা পালিয়ে গিয়েছিল তখন সব এদিক সেদিক হয়ে গেছে, শুধু এই বাড়িটাই রয়ে গেছে। আর মবিন মামার দোকানের ওই জমিটা। পড়াশোনা করেনি বলে জমির উপর দোকানটা দিয়েই জীবন চালাচ্ছে। অবশ্য চায়ের দোকান দিয়ে সে ভালোই আছে। তার নিজের খুব বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো হয়নি। তাই ক্যাম্পাসে ছেলে মেয়েদের নিয়ে সারাক্ষণ মেতে থাকতেই তার ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে মবিন মামার বাড়ির বিশাল ছাদে পাটি বিছিয়ে দিল। মবিন মামাকে বেশ গম্ভীর লাগছে। সচরাচর সে এমন গম্ভীর মানুষ নয়। হাতের বিড়িটা শেষ করে সে কথা বলা শুরু করলো। হ্যাঁ মামা বলেন। আপনারা এখানে আসার পর থেকেই বিভিন্ন জিনিস দেখছেন, আমি সবই জানি। মাঝে মধ্যে আপনারা আমার দোকানে এসে এসব নিয়ে কথাও কইছেন, আমি কিন্তু সবই শুনছি। হ্যাঁ, কিন্তু এসবের কারণ কি? আর ওই মহিলাটা কে? আমি যা যা কমু, আপনাগর কি তা বিশ্বাস হইব? হ্যাঁ হ্যাঁ হবে, আপনি বলেন। বিশ্বাস না হইলেও সমস্যা নাই, এখানে সবকিছুর প্রমাণ আছে। আপনাগর হাতে যে কাগজটা, ওইটা মুক্তিযুদ্ধের সময় বানানো হয়েছিল। কারা বানিয়েছিল? পাকিস্তানিরা। পাকিস্তানিরা? হ্যাঁ, সেইখান থেকে এই ঘটনার শুরু। যুদ্ধের সময় অঞ্চলে হিন্দু পল্লী আসিল, মুসলমানও আসিল, তবে হিন্দু সংখ্যায় বেশি আসিল। চারিদিকে যুদ্ধ, যে যেমনে পারতেছে পালাইতেছে। এর মধ্যেই একদিন পাকিস্তানিরা আইলো। ওই যোদ্ধান দেখতেছেন, ওইখানে ওগর ক্যাম্প বহাইলো। আর তারপর কি মামা? তারপর যা হইল তার কনের মতো না। ওরা মানুষ আসিল না, আস্তা জানোয়ার আসিল। উদ্যানের পশ্চিম দিক দিয়া অগর টর্চার সেল আসিল। প্রত্যেক দিন কত মাইনসেরে যে ধৈর্য নিয়ে যাইতো, কি যে অত্যাচার করত। আমরা মাঝে মধ্যে রাইতে ঘুমাইতে পারতাম না। মাইনসের আহাজারি এইখান পর্যন্ত ভাইসা আসতো, বেউনের দিয়া খুঁজা খুঁজা মারতো, মেরেই ফেলতো। হ, এই উদ্যান তো এখন ছোট করে ফেলাইছে। আগে এটা তো ছোট আসিল না। এটার ভিতরে অগর ক্যাম্প আসিল, টর্চার সেল আসিল।
আশেপাশের এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের আয়না এখানে মাইরা পুইতা ফালাইতো। আর ওই এলাকার হিন্দুকে কাউরে রেহাই দেয় নাই, বুদ্ধি পারে পোলাপানরা মাইরা ফালাইতো। আমরা খালি আহাজারি শুনতাম, কিছুই করার ছিল না। টর্চার ছেলে শুধু মুক্তিযোদ্ধাদের নিয়ে আসতো? না, এলাকার 10 বছর থেকে শুরু কইরা কোনো মাইয়া মানুষ রেহাই পায় নাই। মাইয়াগু উপরে কুত্তার মতন ঝাঁপায় পড়তো, ওই মাইয়াগুরে ওখানে ধৈরা নিয়ে অত্যাচার করতো। পাগলটারে দেন না, ওর বউটারে এমনি মাইরা ফালাইছে, তার লাশ পর্যন্ত পায় নাই। অনেকে কয় ওই যে সাদা কাপড় পরা মহিলাটারে দেখেন, ওইটা হাইরি বউ। আর ওই যে আমাকে পশ্চিম দিকে ঘরটা দেখতেছেন তালা দেওয়া, আমরা এই বাড়িতে পালায় যাওয়ার পর নাকি এই ঘরেও মায়া গোয়ার না অত্যাচার করতো। কত মায়া যে ঘরের মধ্যে গলায় শাড়ি পেঁচায় মরছে, তারা আজও যায় নাই। আজও তারা এই ঘরে কান্দে, মাঝে মধ্যে আমগুলি ঘুমাইতে দেয় না। আর ওই কুয়াটা ভয়ঙ্কর, ওই কুয়ার ঘটনা আরো ভয়ঙ্কর। যুদ্ধের পরে আমরা যখন ফিরাইলাম, এই কুয়াটার গন্ধে ওদিক যাওয়া যাইতো না, খালি মানুষ মারছে আর এই কুয়ার মধ্যে ফালাই দিছে। রাত হইলেই ওই কুয়াতে মানুষের কান্দন শোনা যাইতো। একদিন তো বিধি কিস্তির অবস্থা হইল, 2টা লোক রাইতে ওদিক দিয়ে আইতেছিল, হঠাৎ দেখে ওই কুয়াইতে গল গল করে রক্ত বাইরেছে, সারা জায়গা রক্তে ভাসা যাইতেছে। এরপর ওইটারে মাটি চাপা দিয়া দিছে, এরপরও কান্দন থামে নাই। কিন্তু বিশ্বাস হইতেছে না, তাই না? কিন্তু এখানে সব মানুষ এইসব নিজ চোখে দেখছে, সবাই সব বিশ্বাস করে। রাইতে কেউ উদ্যানের আশপাশ দিয়ে হাঁটতেও পারে না, রাইতে হইলে ওরা বাইর হয়। তো আমি জানতাম আপনাকে বিশ্বাস হইব না, আপনাকে আগে আরো অনেকজনরে আমি এই গল্প শুনাইছি, তারাও প্রথমে বিশ্বাস করে নাই, কিন্তু পরে ঠিকই বিশ্বাস করছে। আমি আপনাকে প্রমাণ দিতে পারব। সেটা কিভাবে? আপনারা এর আগেও নিজ চোখে অনেক কিছু দেখছেন, তারপরেও এখনই আমি আপনাকে দেখাইতে পারি। মানে? আমি ওই ঘরটা খুইলা দিতেছি। একলা যাইতে হইব না, আপনারা 4 জন একলগি যাইবেন। একটা রাত ওই ঘরের মধ্যে কাটাইলেই বুঝবেন কাহিনী কি। রাজি? হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। স্নিগ্ধ, কি বলছিস সব? আরে ধুর, চুপ করতো, কিছুই হবে না। আপনি দরজা খোলার ব্যবস্থা করেন, আমরা রাজি। বউ, ডয়ার থেকে চাবিটা নিয়ে আসো। ঘরটা দেখেই তো গা ছমছম করছে। শোন না, আমরা না যাই, বাদ দে। আরে ভয় পাস না তো, গিয়ে দেখি না কাহিনীটা কি। আরে বিড়াল তো, এত ভয় পাওয়ার কি আছে, কিচ্ছু হবে না। যান, দরজা খুইলা দিলাম। বেশি কিছু হইলে জোরে আওয়াজ দেন। এই স্নিগ্ধ, চল। ঘরটা খোলার সাথে সাথে কেমন একটা বোটকা গন্ধ এলো নাকে। ঘরটা মোটামুটি বড়, ওরা 4 জন পা টিপে টিপে ঢুকলো ঘরে। ঘরটা এতই নীরব যে পায়ের আওয়াজও যেন কানে পাচ্ছে। ঘরটাতে ঢোকার সাথে সাথে কেমন একটা বিষণ্ণতা চেপে বসলো মনে। নিজের অজান্তেই ইরার চোখেও পানি চলে এলো। সারা দেয়ালে রক্তের ছোপ ছোপ দাগ। এত নীরবতার মধ্যে মনে হচ্ছে কেউ যেন আর্তনাদ করছে। সে এত বছর আগের অত্যাচারের চিহ্ন যেন এখনো থেকে গেছে। ঘরের কোনায় কিছু ছেঁড়া জামা কাপড়, ব্লাউজ, শাড়ি, ছোট বাচ্চাদের জুতো, এগুলো এখনো পড়ে আছে। ঘরের মধ্যে আসবাবপত্র বলতে একটা পুরাতন ঘুণে ধরা আলমারি, একটা ভাঙা মতন চৌকি আর 2টা বসার টুলের মতো। বিদ্যুতের সংযোগ এই ঘরে নেই বলেই মনে হচ্ছে। মবিন মামা অবশ্য একটা হারিকেন আর 2টা টর্চ লাইট নিয়ে গেছে। আবছা অন্ধকারে ঘরটার ভেতরে ঢুকেই কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। ভেতরে গিয়ে ইরা আস্তে করে একটা টুলের উপর বসে গেল। হিমা ইরার পাশেই বসলো। স্নিগ্ধ আর নুমান ঘুরে ঘুরে দেখছিল। বেশ কিছুক্ষণ কেউ কারোর সাথে কোনো কথাই বলল না। গভীর রাত, মাঝে মাঝে 2-একটা রাত জাগা পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আস্তে আস্তে তারা লক্ষ্য করলো ঘরটা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিল যেহেতু শীত শীত আবহাওয়া, তাই হয়তো রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাও বাড়ছে। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করলো
আসলে ঠান্ডাটা একটু অস্বাভাবিক মাত্রার। তখনও তারা কেউ কারোর সাথে কথা বলছে না। ঠিক এমন সময় ধূপ করে হারিকেনটা নিভে গেল। তারা কিছু একটা বলতেই চাচ্ছিল, এমন সময় তাদের নীরবতা ভাঙল একটা গা শিউরে ওঠা কণ্ঠে। কে কে কথা বলছে? নোমান, কই তুই? আমার ভীষণ ভয় করছে। ভয় পাচ্ছিস? আমিও খুব ভয় পেয়েছিলাম। নোমান, স্নিগ্ধ, কি করছিস তোরা? টর্চ জ্বালাচ্ছিস না কেন? আরে জ্বালানোর চেষ্টা করছি তো, জ্বলতেছে না। জ্বলবে না। কে তুমি? আমাদের সাথে এমন করছো কেন? চুপ। ওরা আসবে। ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। মেয়েদের গন্ধ শুনলেই আসবে। তারপর ফুট জুতা দিয়ে। এসব কি বলছেন আপনি? কে আপনি? নোমান, প্লিজ আলোটা জ্বালা। আপনি কি চান? আমি না, আমরা সবাই আছি। কি চান আপনারা? স্নিগ্ধ, প্লিজ কিছু কর। টর্চটা জ্বালা। মমিন আমাকে ডাক দে। দরজা তো খুলছে না। মমিন দরজা খুলেন মামা। এইসব কি? নিশ্চয়ই এইসবে আপনার হাত আছে। আপনি কি ফাইজলামো পাইছেন? উত্তেজিত হইও না, আমি আগেই কইছিলাম। তোমরা যাবা কিনা তোমরাই ঠিক করো। এখন যাও, ঘরে যাও, আমি পড়া পানি নিয়ে আসতেছি। না, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না। কই যাইবা? ওই দিকে তাকাও। এটা কি? দেখতেছো রাস্তা দিয়ে আগুনের গোলা যাইতেছে? এই সময় রাস্তায় বাইর হওয়া একদম বুদ্ধিমানের কাম না। আজ রাতটা তোমরা না চাইলেও এখানে থাকা লাগবে। আর আমার লগে এমন করে তো কোনো লাভ নাই। আমি নিজে এগুলা শিকার। আপনি এই ঘর ভেঙে ফেলেন না কেন? চেষ্টা তো কম করি নাই। যখনই ভাঙতে যাই তখনই স্বপ্ন দেখাই, যদি এই ঘর ভাঙ্গি আমার বউ পোলা কাউরেই ছাড়বো না। যান, আপনারা ঘরের ভিতরে যান। সেদিন রাতটা তারা সেই বাড়িতেই কাটালো। পরের দিন সকালে উঠেই তারা লাইব্রেরির রঞ্জন স্যারের কাছে গিয়ে সব বলল। এই প্রথম রঞ্জন স্যার অনেকক্ষণ তাদের সাথে কথা বললেন। রঞ্জন স্যারের কাছে তারা জানতে পারল যে এখনো এই উদ্যানের কয়েকটা জায়গায় তাদের লাশ আছে। কেউ কখনো এইসব ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। এই চারজনের আগ্রহ দেখে রঞ্জন স্যার তাদের সব রকম সাহায্য করতে চাইলেন। এরপর সেই জায়গাগুলোর মাটি খুঁড়ে অনেকগুলো কঙ্কাল বের করা হলো। তারপর জায়গাটাকে বধ্যভূমি ঘোষণা করা হলো। এই চারজনকে সরকারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানানো হলো, সম্মাননা দেয়া হলো। সবাই জানে তারা নিজেদের আগ্রহ থেকে এগুলো খুঁজে বের করেছে, কিন্তু আসল কথা শুধু এরা চারজন আর মবিন মামাই জানে। আর রহমত পাগলাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এখন তিনি অনেক ভালো আছে। তারা পাশ করে ক্যাম্পাস থেকে চলে গেছে, কিন্তু মাঝে মাঝে মবিন মামার চায়ের দোকানে আসে। আগের মতন এখন নাকি আর ওসব হয় না, তবু মাঝে মাঝে কান্নার আওয়াজ এখনো শোনা যায়। নাকি হতে পারে এখানের মানুষের মনে এসব একদম বসে গেছে। তাই যাই হোক, আমাদের আশেপাশে হয়তো এমন কোনো জায়গা আছে যেসব জায়গা যুদ্ধের সময় কোনো ঘটনাকে ঘিরেছিল। আমাদের তরুণ প্রজন্মের দায়িত্ব সেসব জায়গাগুলো খুঁজে বের করে সংরক্ষণ করা। আমাদের সকল শহীদদের আত্মা শান্তি পাক। সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা।